ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ক্ষুদিরাম বসুর জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করাই যাক। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 19বিংশ শতকের গোড়ার দিকে দেশকে পড়া থেকে মুক্ত করার জন্য এগিয়ে এলেন বাংলার তরুণ প্রজন্ম। তাদের মধ্যে অগ্নিকিশোর বৈপ্লবিক ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম শহীদ, যার সৎ সাহস ও ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে বিস্মিত করত। শৈশব জীবন। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনি গ্রামে 3রা ডিসেম্বর 1889 সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু হলেন পিতা তৈলক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যুর আশঙ্কায় তাহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে 3 মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু তার বড় দিদি অপরূপা দেবী ছত্রছায়ায় ও স্নেহ ভালোবাসার বড় হতে থাকে। অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবুর চাকরি ক্ষেত্রে স্থান বদলি হলে ক্ষুদিরাম বসুকেও এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৈশোর জীবন। ক্ষুদিরাম বসু প্রাপ্তবয়স্কে অনেক আগেই একজন ডানপিটে বাউন্ডুলে রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত লাভ করেন, কিন্তু 1902-3 খ্রিস্টাব্দ কালে যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দু এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য রাখলে সেখানে উপস্থিত তরুণ ছাত্র ক্ষুদিরাম বসু বিপ্লবে অনুপ্রাণিত হন এবং স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। 1904 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলাল বাবুর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। শিক্ষা জীবন। ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষালাভ করেন। কর্মজীবন। ক্ষুদিরাম বসু ছিলেন একজন প্রাণবন্দী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিকভাবেই মানুষের দুঃখ কষ্ট দেখলে তার প্রাণও কেঁদে উঠত। জনগণ এর সেবাই ছিল তার কাছে পরম ব্রত। প্রকৃতির নানান দুর্যোগে মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে 2টি অন্নের ব্যবস্থা করতেন। দেশ সেবা ও মাতৃজননী ভারত মায়ের স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেন। বৈপ্লবিক কর্মকাণ্ডের জীবন। মেদিনীপুরে আসার পরই তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এটি রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ওই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অল্প কিছু সময়েই মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ঈশ্বরতেহার বিলি করে গ্রেপ্তার হন। 1906 সালে কাঁসাই নদীর বন্যার সময়ে বন্যপার সাহায্যে ত্রাণ কাজ চালান। সংগ্রামী জীবন। ক্ষুদিরাম বসু তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোস এর নিকট হতে এবং শ্রী ভগবদ্গীতা পড়ে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে বিপ্লব করতে অনুপ্রাণিত হন। তিনি বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। 16 বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে 3 বছর পর তাকে আটক করা হয়। 30 এপ্রিল 1908-এ মুজাফফরপুর বিহারে রাতে 8:30টায়
ক্ষুদিরাম ও প্রফুল্ল যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জনৈক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। ক্ষুদিরামের ফাঁসি। ইউরোপিয়ান ক্লাবের সামনে তিনজনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় 21শে মে 1908 তারিখে, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মি কনডপ অ্যান্ড দুইজন ভারতীয় নাথুনি প্রসাদ ও জানকী প্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কনডপ তাকে প্রশ্ন করেন তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে বুঝছে কি না। ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবার প্রশ্নটি করেন। ক্ষুদিরাম তখন ওপরে উদ্ধৃত কথাটি বলেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর 6টায়। দিনটা ছিল 1908 সালের 11ই আগস্ট। সেই দিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন। ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন। তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।